এদিকে কঠোর নিরাপত্তায় দেশে আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হঠাৎ আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ শুরু করলো সেনাপ্রধান। এই প্রথম সরাসরি আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিতে শোনা গেল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। আবারও রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল। সম্মানিত দর্শক, অবশেষে শেখ হাসিনার কথাই সত্যি হতে যাচ্ছে। কারণ শেখ হাসিনার কোনো একটা বক্তব্যের মধ্যে আমি কথাগুলো শুনছিলাম, হয়তো বা আপনারাও শুনছেন, যে তিনি প্রায়ই বলতেন আওয়ামী লীগ মোটামুটি কোমর বেঁধেই রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। এই মিছিলটি একটা আগামী দিনের জন্য একটা মেসেজ যে আওয়ামী লীগ প্রতিরোধের জন্য প্রস্তুতি নিচ্ছে। যেহেতু শেখ হাসিনা সরাসরি নেতাকর্মীদেরকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে দিয়েছেন, অতএব এখন আওয়ামী লীগ মাঠে নামবে খুবই ভয়াবহ রকমের প্রস্তুতি নিয়ে এবং অত্যন্ত ভয়ঙ্কর ভাবে যেই কোনো ধরনের পরিস্থিতি তারা মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের যে অভিযোগ, সেই সমস্ত হামলা ও অত্যাচারের বিচার করবেন তিনি। আর এই তিনিটি হলেন শেখ হাসিনা। তিনি যদি আজ বলে থাকেন যে আমি দেশে ফিরবো, বিচার করব, তাহলে নিশ্চিত আওয়ামী লীগ কোনো ছোট বা দুর্বল শক্তি নয়। দলটিকে ছোট ভেবে কেউ ধাক্কা দেওয়ার চেষ্টা করলে উল্টো পিষ্ট হয়ে যাবেন। এ যেন এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ রাজপথে ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে, এমনটাই ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তৌহিদি জনতার ব্যানারে যে ধরনের লুটতরাজ ভাঙচুর চালানো হলো, এগুলো কেন হলো? ডক্টর আসিফ নজরুল সরকারের একজন মহাপ্রভাবশালী উপদেষ্টা, সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হয়ে তিনি বিশেষ কোনো পণ্যের বর্জনের ডাক দিতে পারেন? এটা কি নিজেদের সঙ্গে হিপোক্রেসি নয়, মানুষের সঙ্গে হিপোক্রেসি? তার বিপক্ষে ভোট যায়, সে নাকি তরুণ সমাজকে ধ্বংস করে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে। আসলে মেইন কারণটা ছিল রাজনৈতিক কারণ। সে গণতান্ত্রিকভাবে তার মতাদর্শ ওই শাসকের বিরুদ্ধে কথা বলতো, তাই তাকে পরে বলল তুমি হ্যামলক বিষ পান করো, পরে নিজের বিষ নিজে পান করে তার মৃত্যুদণ্ডটা কার্যকর। এটাই হচ্ছে নাকি গণতন্ত্র। গণতান্ত্রিক দেশে আপনি কথা বলতে যদি না পারেন, আপনি যদি সরকারের সমালোচনা করতে না পারেন, সেই গণতন্ত্র নিয়ে আপনি এত আলোচনা করে কি লাভ? এই সরকারের আমলে কি পারতেছি? এখন কি নব্য স্বৈরাচার আছে আমাদের বাংলাদেশে, যারাই নিজেদের মত প্রকাশ করতেছে, যারাই মত প্রকাশের জন্য রাজপথে নামতেছে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে আইনাগরের মতো জায়গায় নিয়ে গিয়ে টর্চার করা হচ্ছে। অনেককেই করা হচ্ছে, অনেক ইনফ্লুয়েন্সারদেরকেও করা হচ্ছে। আমাকে অনেকবার থ্রেট দেওয়া হয়েছে, গালি দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এমন স্লোগানে কাঁপলো রাজধানীর রাজপথ। এবার ইউনূসের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। এবার হয় এসপার নয় ওসপার। এবার ইউনূসের পতন না ঘটিয়ে মাঠনা ছাড়ার ঘোষণা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের। আওয়ামী লীগ মোটামুটি কোমর বেঁধেই রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। এই মিছিলটি একটা আগামী দিনের জন্য একটা মেসেজ যে আওয়ামী লীগ প্রতিরোধের জন্য প্রস্তুতি নিচ্ছে। যেহেতু শেখ হাসিনা সরাসরি 23 বঙ্গবন্ধু এভিনিউর অফিস উদ্ধারের জন্য নেতাকর্মীদেরকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে দিয়েছেন, অতএব এখন যেই কোনোভাবে আওয়ামী লীগের নেতারা নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য যেই কোনো ধরনের প্রতিরোধ, যেই কোনো ধরনের হামলা মামলা, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়েই মাঠে নামার জন্য নিজেদেরকে তৈরি করতেছে। এরকম অবস্থায় আওয়ামী লীগকে যখনই প্রতিরোধের চেষ্টা করা হবে, নিঃসন্দেহে সেখানে একটা বড় ধরনের মারামারির ঘটনা ঘটবে, বড় ধরনের ইনজুরির ঘটনা ঘটবে, এইটা একেবারে নিশ্চিত করে বলা যায়। যদিও যারা ক্ষমতার বাইরে থাকে তারা সবসময় দুর্বল হয়, তারপরেও যেহেতু এটা আওয়ামী লীগ, যেহেতু এটা একটা বড় ধরনের শক্তিশালী রাজনৈতিক দল, যারা বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, এইরকম একটা রাজনৈতিক দলের যাদের ভোট ব্যাংক 30 থেকে 48%, এরকম একটা বড় রাজনৈতিক দলের কর্মী সমর্থক সবাই তো আর একযোগে মারা যায়নি। এত বড় একটা সংগঠন থেকে কয়েক হাজার নেতা কর্মীকে হয়তোবা হত্যা করা হয়েছে, হয়তোবা কয়েক হাজার নেতা কর্মী দেশের বাইরে অবস্থান করতেছে, কিন্তু বাকি নেতা কর্মীরা যারা মাঠের কর্মী, যারা দলের সুবিধাভোগী না, শুধুমাত্র ভোটার, এরকম যে নেতা কর্মীগুলো দেশে রয়ে গেছে, তারাও কিন্তু এখন এই পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগের বেশ কয়েকটি মিটিং ইতোমধ্যে হয়ে গেছে। কয়েকজনকে সাংগঠনিকভাবে নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা।
তারা তাদের মতো করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অত্যন্ত নীরবে নিবৃত্তে। ধারণা করা যায় আগামী কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগ রাজপথে তাদের শক্তি সামর্থ্যের জানান দিতে প্রস্তুতি নিচ্ছে এবং তারা যখন রাজপথে নামবে তাদেরকে প্রতিরোধের চেষ্টা করা হলে পাল্টা প্রতিরোধের জন্য তারা তাদের কি করণীয় সেটা ঠিক করেই মাঠে নামবে বলে আমাদের কাছে খবর আছে। যেহেতু যেই কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর ক্যাপাসিটি এই রাজনৈতিক দলের আছে, নিঃসন্দেহে বলা যায় খুবই শক্তিশালীভাবে খুবই ভয়াবহ রকমের প্রস্তুতি নিয়ে এই রাজনৈতিক দলটি রাজপথে যে কাউকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়েই আসতেছে। আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা বাংলাদেশে বিভিন্নভাবে নির্যাতিত, জেল জুলুমের শিকার, মামলা হামলার শিকার, ঘরে অবস্থান করতে পারতেছে না, যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারা এখন বাধ্য এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামার জন্য। এই সুযোগটাকেই দলের হাইকমান্ড কাজে লাগাবে। নেতাকর্মীদেরকে এইভাবেই মোটিভেট করা হচ্ছে, যেহেতু নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তাদের এখন মাঠে নামা ছাড়া কোনো বিকল্প নাই, নিজেদের অধিকার যেহেতু নিজেদেরকে আদায় করে নিতে হবে, এই নির্দেশনাও শেখ হাসিনার পক্ষ থেকে চলে এসেছে। এরকম পরিস্থিতিতে নির্দ্বিধায় বলা যায় আওয়ামী লীগ খুব নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে রাজপথে যেই কোনো ধরনের অপশক্তিকে মোকাবেলা করে তারা তাদের অবস্থান জানান দিবে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বিভিন্নভাবে বঞ্চনার শিকার ছিল, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ওই সময়কালীন দুধ কলা যারা খাইছে তাদের হিসাব তো আলাদাই রয়ে গেল, কিন্তু যেসব সাধারণ নেতাকর্মী কোন রকম সুযোগ সুবিধার অংশীদার না, তারা এই 5 তারিখের পরে দেখা গেল একটা দেশ বিরোধী অপশক্তির রোশানলে তারাও এখন ঘরের বাইরে অবস্থান করতে বাধ্য হচ্ছে, তারাও ঘরে বাড়িতে অবস্থান করতে পারতেছে না। এই পরিস্থিতি যেহেতু অত্যন্ত জটিল আকার ধারণ করছে, সর্বস্তরের নেতাকর্মীদের চিন্তা ভাবনা হচ্ছে এখন রাজপথ দখলে নেওয়া। সুতরাং শেখ হাসিনা কাল বিলম্ব না করে নেতাকর্মীদেরকে এই নির্দেশনাই দিয়ে দিচ্ছেন যেন তারা অল্প কয়েকজন মিলে কোনো ধরনের মিছিল মিটিং না করে। এখন চিন্তার বিষয় হচ্ছে শেখ হাসিনার একটা মেসেজ অত্যন্ত পরিষ্কার। শেখ হাসিনা তার অডিও কলের মাধ্যমে নেতাকর্মীদেরকে পরিষ্কারভাবে নির্দেশনা দিচ্ছেন, একটা পক্ষ মানে একটা গ্রুপ মিছিলের বাইরে থাকবে, যখন কেউ মিছিলে আক্রমণ করবে তখন ওই ব্যাকআপ দল যারা তাদের প্রস্তুতি সহকারে মিছিলকে ব্যাকআপ দেওয়ার জন্য মাঠে থাকবে, তারা তাদেরকে প্রতিরোধের জন্য কাজ করবে। এই নির্দেশনার মাধ্যমে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ রাজপথে নামলে তাদেরকে যারাই প্রতিরোধ করতে আসবে পাল্টা প্রতিরোধের মুখে তাদেরকে পড়তে হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এবং যেহেতু আওয়ামী লীগ বুঝে তাদের ক্যাপাসিটি, আওয়ামী লীগ বুঝে কিভাবে রাজপথ দখলে নিতে হয়, দীর্ঘদিন বিরোধী দলে থাকা আওয়ামী লীগকে নিঃসন্দেহে এই শিক্ষা কারো দেয়া লাগবে না। অতএব আওয়ামী লীগ মাঠে নামবে খুবই ভয়াবহ রকমের প্রস্তুতি নিয়ে এবং অত্যন্ত ভয়ঙ্কর ভাবে যেই কোনো ধরনের পরিস্থিতি তারা মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। যতটুকু ক্ষতি তাদের হয়ে গেছে ওই ক্ষতি তো আর কোনোভাবে পোষানো যাবে না, কিন্তু নেতাকর্মীদের উপরে যেরকম জুলুম অত্যাচার চলমান, এই জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য বর্তমানে আওয়ামী লীগকে রাজপথে নামার অন্য কোনো বিকল্প উপায় নেই। এটা দলের হাইকমান্ড, এটা দলের প্রধান, দলের যে সভাপতি, উনি নিজেই পরিষ্কারভাবে বলে দিচ্ছেন বিভিন্ন অডিও কলে, উনি এই মেসেজটা নেতাকর্মীদেরকে দিয়ে দিচ্ছেন তারা যেন তাদের সর্বোচ্চ প্রস্তুতি রাখে এবং ছোট ছোট মিছিল নিয়ে যেন তারা রাজপথে না নামে। অতএব বলা যায় আগামী দিনে যতগুলো মিছিল হবে, যতগুলো জায়গায় যত যাই হবে, আওয়ামী লীগ অত্যন্ত সংগঠিতভাবে এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করবে এবং তারা তাদের যথেষ্ট শক্তি সামর্থ্যের জানান দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে যাচ্ছে। এইটা এই এপ্রিল মাস জুড়ে আস্তে আস্তে মানুষের সামনে প্রকাশিত হতে শুরু করবে। বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের যে অভিযোগ, সেই সমস্ত হামলা ও অত্যাচারের বিচার করবেন তিনি। আর এই তিনিটি হলেন শেখ হাসিনা। গতকাল রাতে একটি ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের এরকমই আশ্বাস দিয়েছেন তিনি। আগামী দিনে যাই বলবেন নিশ্চিত তিনি কিছু ভেবে বলছেন, নিশ্চিত তার কাছে সেরকম কোনো ভিত্তি আছে, তবেই তিনি এই কথাগুলো বলছেন। সুতরাং তার কথার উপরে আমাদেরকে এখন অটুট বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস হারালে হবে না এবং তাকে তার যথাযথ মর্যাদা দিয়ে আমাদেরকে স্থান দিতে হবে। দর্শক, আলোচনার একটি পর্যায়ে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন যে চিন্তা করবেন না, আমি খুব শীঘ্রই আসব। এখন এই বাংলাদেশ ছাড়ার পর থেকে তিনি মোটামুটি বিভিন্ন সময়ে দলীয় কর্মীদের সঙ্গে এরকমই ভার্চুয়াল যোগাযোগ চালিয়ে গিয়েছেন, যা আওয়ামী লীগের মেন যে অফিসিয়াল পেজ সেই সমস্ত জায়গায় এই আলোচনাগুলো সরাসরি সম্প্রচার করা হয়। তো সেরকমই গতকাল রাতের একটি ভার্চুয়াল আলোচনায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এই আলোচনাটা চলেছে। আর ওই আলোচনা পর্বে তিনি দলীয় কর্মী সমর্থকদের সমস্ত সমস্যার কথা শুনছিলেন এক এক করে শেখ হাসিনা। কর্মী সমর্থকরা বিশেষত যারা দাবি করেছে যে তাদের পরিবারের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চালানো হচ্ছে, তাই তিনি সবাইকে আশ্বস্ত করেছেন যে তিনি এই সমস্ত ঘটনার বিচার করবেন। এবং তিনি এটাও বলছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে আল্লাহ আমাকে সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন যে আমি যাতে এই জালেমদের বিচার করতে পারি, চিন্তা করবেন না, আসছি আমি, তিনি এমনটাই বলেছেন। এছাড়াও এই যে আলোচনা সভাটি হচ্ছিল গতকালকের, এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশেষত আপনার অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। তারও দাবি যে বিচার একদিন হবে, আর সেই দিনটি খুব বেশি দূরে নয়। মোটামুটি 1 ঘন্টা 11 মিনিট ধরে এই আলোচনা চলেছে। আর এই আলোচনায় আরও বিশেষ যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলের সময় যেমনভাবে দেশ চলছিল এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কী, সেগুলো তুলনা টেনে বিভিন্ন রকম কথাবার্তা আলোচনা হয়েছে। এছাড়াও শেখ হাসিনা যে বক্তৃতা দিয়েছে সেই বক্তৃতার একটা বড় অংশ জুড়ে তিনি
ব্যাপকভাবে আক্রমণ চালিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। এছাড়াও আওয়ামী লীগ নেত্রী দাবি করছেন যে আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে এমন ব্যবহার করিনি, কিন্তু সুৎখোর ইউনূস সেই একই জিনিসটা করেছে। এছাড়াও এই আলোচনায় তিনি বিশেষ আরেকটি বিষয় যা বলেছেন সেটি হলো 5ই আগস্ট পরবর্তী সময় থেকে এই জামাত শিবির জঙ্গিদের হাতে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আপনারা সকলে ধৈর্য ধরুন। বাংলাদেশের পরিস্থিতির কথা আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সহ অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি এবং সামনে আরও অতিরিক্তভাবে আমরা এই সমস্ত কিছু আন্তর্জাতিক আপনার মানবাধিকার সংস্থার কাছে একে একে তুলে ধরা হবে। তো মোটামুটি ওনার গতকালকের এই আলোচনায় প্রধান হাইলাইটেড যে বিষয় দুটি ছিল সেটি হলো তিনি দেশে ফিরবেন, এটা নিশ্চিত। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু একটা সময় তিনি দেশে ফিরবেন এবং দেশে ফেরার পর এই জামাত শিবির সহ যত রাজাকার আছে তাদের উপরে ব্যাপক হার্ডলাইনে যেতে চলেছে। তাদের বিচার তিনি করবেনই এবং তিনি দাবি করেছেন যে আল্লাহ তাআলা তাকে এই জন্যই বাঁচিয়ে রেখেছে। যদি এদের বিচার না করার হতো, এদেরই রাজত্ব কায়েম করার হতো, তাহলে 5ই আগস্টে তার জীবন চলে যেত। যখন একই ধরনের জঘন্য কোনো রাজনৈতিক ব্যবসা কোনো অরাজনৈতিক ব্যক্তি বা সুশীল সমাজের মধ্যে নিজেকে রেখে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ক্ষমতায় টিকে থাকতে এই ধরনের জঘন্য ব্যবসা করে, তখন সেটাকে আমরা কীভাবে গ্রহণ করব? কোন ক্যাটাগরিতে ফেলবো আমরা? আমি বলছি ডক্টর আসিফ নজরুলের কথা। আমি তার বিষয়ে পরে আসছি, তার আগে একটু জানিয়ে রাখি যে ফিলিস্তিনিদের উপর যে ভয়ঙ্কর নৃশংসতা চলছে, বিভৎসতা ঘটনা হচ্ছে, তার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে, প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু সেগুলো তো ভাষা ভিন্ন রকম, অন্যরকম। নিশ্চয়ই কোনো অবস্থাতে সহিংস হোক সেটি আমরা চাই না এবং এটি হওয়ারও কথা নয়। কিন্তু বাংলাদেশে গত সোমবার বিভিন্ন স্থানে এই ধরনের প্রতিবাদ জানানোর নামে তৌহিদি জনতার ব্যানারে যে ধরনের লুটতরাজ ভাঙচুর চালানো হলো, সেটিকে আমরা বলবো যে ইসলাম রক্ষার আন্দোলন, সেটিকে আমরা বলবো যে মানবতার পক্ষের জয়গান। এবং এগুলো কেন হলো? আবার ফিরে আসি ডক্টর আসিফ নজরুলের বিষয়ে। ডক্টর আসিফ নজরুল সরকারের একজন মহাপ্রভাবশালী উপদেষ্টা, আইন উপদেষ্টা। তিনি গত রোববার তার ফেসবুকে একটি পোস্ট দিলেন ফিলিস্তিনিদের পক্ষে। কি পোস্ট দিলেন? কেএফসি, নেসক্যাফে, কোলগেট, কোকাকোলা, লেস চিপস, ডাব সাবানের মতো পণ্য বর্জনের একটি ভিডিও তিনি আপলোড করলেন। প্রথম কথা হচ্ছে, তিনি একজন মানুষ, তিনি প্রতিবাদ জানাতেই পারেন, কিন্তু সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হয়ে তিনি বিশেষ কোনো পণ্যের বর্জনের ডাক দিতে পারেন? আচ্ছা, ডাক যদি দেনও বা, এটা কি নিজেদের সঙ্গে হিপোক্রেসি নয়? মানুষের সঙ্গে হিপোক্রেসি নয়? তিনি তো সরকারের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে রয়েছেন এবং সরকার কনভিন্স করতে পারেন যে এই পণ্যগুলো আমরা নিয়ে আসবো না যদি সেটি সম্ভব নয়। তিনি ভালো করেই জানেন। আচ্ছা, যখন সেটি সম্ভব নয়, তিনি তো আর সাধারণ কাতারের কোনো মানুষ নন বা সুশীল সমাজের একজন সাধারণ কোনো মানুষ নন। তিনি এখন সরকারের একটি পার্ট। সেই পার্ট হয়ে বিদেশি পণ্য যেগুলো আমদানি করা হচ্ছে সেগুলো বর্জনের ডাক দিন কীভাবে? এটা স্ববিরোধিতা নয়? আচ্ছা, যখন ডাক দিচ্ছেনই, তখন পাশাপাশি আবার এই দেশে বিদেশি বিনিয়োগ সম্মেলন ঘটানো হচ্ছে। বিদেশি বিনিয়োগ সম্মেলনের প্রস্তুতি পর্ব চলছে। আগামী বুধবার প্রধান উপদেষ্টা সেটি উদ্বোধন করবেন। আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের গত 2024-এর চলতি মাস পর্যন্ত বলা যায়, অর্থাৎ এই মার্চ মাস পর্যন্ত 2023-24 যে পরিমাণ বিদেশি বিনিয়োগ হয়েছিল, 5 আগস্টের পরে ঠিক একই সময়ে 24-25 অর্থ বছরে এই সময় বিদেশি বিনিয়োগ কমেছে 71%। বাংলাদেশ কি আইএমএফের ঋণের কিস্তি না পেতে পারে? এরকম একটা প্রশ্ন তৈরি হয়েছে এবং সেটা যদি না হয় তার মানে কি? এবং এই যে সরকারের আন্তর্জাতিক ক্ষেত্রে বিরাট সাফল্যের দাবি করা হয়, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা যে আন্তর্জাতিক ইমেজ, সেই ইমেজ কি যথেষ্ট পারফর্ম করছে না? আইএমএফের লোনের ক্ষেত্রে অলরেডি এই প্রশ্নগুলো উঠে গেছে। এমনকি বাংলাদেশ যদি ঋণের কিস্তিগুলো পায়ও, তারপরও এই প্রশ্ন বলবৎ থাকবে। আমরা একটু সাম্প্রতিক অবস্থাটা দেখি, তারপরে এই ব্যাপারে একটু অ্যানালাইজ করতে চাই। ইন্টারেস্টিং একটা রিপোর্ট এসছে আজ সকালেই আমাদের সামনে। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন আইএমএফের ঋণের কিস্তি না পেলে ক্ষতি হবে না। মানে এই প্রশ্নটা কেন আসছে, উনি কি বলেছেন জানবো। তার আগে আমরা এইটুকু জেনে রাখি যে বাংলাদেশ এখন পর্যন্ত 3টা ঋণের কিস্তি পেয়েছে। সর্বশেষটা গত বছর জুনে, মানে শেখ হাসিনার সময়, এবং শেখ হাসিনার সময়ে ঋণের একটা কিস্তিও মিস হয়নি, প্রত্যেকটা পাওয়া গেছে। এবং জুনে যে কিস্তিটা পাওয়া গিয়েছিল এটা স্বাভাবিক কিস্তির প্রায় দ্বিগুণ পাওয়া গিয়েছিল। চতুর্থটা হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। আমরা এটা মানতে প্রস্তুত আছি। অগাস্টে সরকার এসছে, খুব বেশি দিন সময় যায়নি, দেশের ইকোনমিক বিশৃঙ্খলা ছিল, যদিও সরকারকে ওই সময় টাকাটা দেওয়া বেশি দরকার ছিল, যাই হোক দেওয়া হয়নি।
এরপর কথা হলো যে জুনের এসে দুটো কিস্তি চতুর্থ পঞ্চম একসাথে পাবে। IMF এর প্রতিনিধি দল কিছুদিন আগেই বাংলাদেশ সফর করে গেল, আমরা অনেক রকম ইস্যুতে ব্যস্ত ছিলাম বলে অনেকে হয়তো খেয়াল করিনি, এবং এই প্রথমবারের মতো একটা নতুন ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে তারা বাংলাদেশে বসে ঋণ প্রাপ্তির ব্যাপারে কোনো রকম কোনো মন্তব্য করেনি। একটা কথা একটু বুঝে নেব আমরা যে IMF এর ঋণ শেষ পর্যন্ত বোর্ড সভায় অনুমোদিত হতে হয়, কিন্তু যে প্রতিনিধি দল আসে মূলত তাদের অ্যাসেসমেন্টটি প্রায় ফাইনাল। তারা যদি কোনো ঋণ পাবে বলে যায় সেই ঋণটা পাওয়া যায়, তারা যদি কোনো ঋণ বা কিস্তি পাওয়া যাবে না বা শর্ত পরিপূরণের কথা বলে যায় সেটাই আসলে শেষ পর্যন্ত বলবৎ থাকে। শেখ হাসিনার সময় সর্বশেষ ঋণের ক্ষেত্রেও মে মাসে যে কমিটি প্রতিনিধি দল এসেছিল তারা বাংলাদেশে বসেই ঋণ দেওয়ার ব্যাপারে কিস্তি ছাড়ের ব্যাপারে আসার কথা বলে গেছে যে তারা ছাড় করবে। আবারও বলি, প্রতিনিধি দল ছাড় করবে বললেও যে সেটা বোর্ডে ছাড় হবেই নট নেসেসারিলি, আবার উল্টো ছাড়বে না বললেও বোর্ডে ছাড় হতে পারে। শেখ হাসিনার সময় বলছি, শেখ হাসিনার এই বিভৎস সময়টাতেও IMF তার সাথে কমপ্লাই করেছে এবং তখনও বাংলাদেশ কিন্তু তার ঋণের শর্ত প্রতিপালন করতে পারেনি। এমনও একবার হয়েছে তার আগের কিস্তিতে, শেখ হাসিনার সময়ের কথা বলছি, তখন শ্রীলঙ্কাকে কিস্তি ছাড় করা হয়নি, কারণ সে তার আমরা জানি প্রত্যেকে যে IMF এর ঋণ দেওয়ার ক্ষেত্রে কতগুলো ক্রাইটেরিয়া থাকে, কতগুলো শর্ত থাকে, এগুলো ধাপে ধাপে পরিপূর্ণ হলেই ধাপে ধাপে ঋণ ছাড় করা হয়। শ্রীলঙ্কাকে করা হয়নি, কিন্তু বাংলাদেশকে করা হয়েছে। এই ঘটনাও আসলে ঘটেছিল, কিন্তু এবার শর্ত জানিয়ে দেওয়া হলো আবার এবং ঋণ ছাড় করা হলো না। শর্তটা হচ্ছে এই, 4টা ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে। একটা রিপোর্ট থেকে আমি একটা অংশ একটু পড়ি। এই 4টা ক্ষেত্র হচ্ছে রাজস্ব আয়ের ভালো প্রবৃদ্ধি না হওয়া, বিনিময় হার বাজার ভিত্তিক না হওয়া, ভর্তুকি না কমা এবং ব্যাংক খাতের আশানুরূপ উন্নতি না হওয়া। এই প্রত্যেকটা সংকট আগেও ছিল, কিন্তু ঋণ ছাড় করা হয়েছিল, এটা আমরা বারবার মনে রাখবো। এর মধ্যে যেটা হয়েছে, IMF এবং বিশ্ব ব্যাংকের একটা বৈঠক হচ্ছিল, যেই বৈঠকে এখানে বসন্তকালীন বৈঠক বলা হচ্ছে, যেখানে আমাদের অর্থমন্ত্রী এবং গভর্নর গিয়েছিলেন। তারা সেখানে গিয়ে ঋণ পাওয়ার ব্যাপারে আশাবাদ জানিয়েছিলেন। এরকম একটা নিউজ আমাদের সামনে এসেছিল যে তাদের কথা শুনে মনে হয়েছিল যে আশাবাদী, কিন্তু সর্বশেষ জনাব আহসান এস মনসুর আমাদের গভর্নর, তার বক্তব্যে কি দাঁড়াচ্ছে আমি একটু পড়ি। গভর্নর বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ এখন বাংলাদেশের অর্থনীতির জন্য খুব বেশি প্রয়োজনীয় নয়। এই কথাটা ঠিক না, এটা আওয়ামী লীগের মতো কথা হলো। আমি আসবো কেন ঠিক নয় বলছি, তাদের ঋণের কিস্তি না পাওয়া গেলেও কোনো ক্ষতি হবে না, দেশের অর্থনীতি যেমন আছে তেমনই চলবে। প্রেস মিনিস্টার গোলাম মর্তুজাকে সাক্ষাৎকারে তিনি এগুলো বলছেন। তিনি গোলাম মর্তুজা এই সাক্ষাৎকারটা আপলোড করেছেন। আহসান মনসুর জোর দিয়ে বলেন, বাংলাদেশের লক্ষ্য নিজস্ব আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কার স্বাধীনভাবে বাস্তবায়ন করা। আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি ঋণটা বাংলাদেশ পাচ্ছে না, এবং জনাব মর্তুজার মাধ্যমে প্রাথমিকভাবে এটা জানিয়ে দেওয়া হলো। এখন বাংলাদেশের জন্য ঋণটা প্রয়োজনীয় নেই, মানে প্রথম যখন IMF বাংলাদেশকে ঋণ দেবে কি দেবে না করছিল, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, আওয়ামী লীগ এই কথাটা বলতো। টকশোতে আওয়ামী লীগের লোকজনের কেউ খানিক হিসাব টিসাব দিয়ে বোঝানোর চেষ্টা করতো। বাংলাদেশ $4.5 বিলিয়ন মতো পাবে। বাংলাদেশের $4.5 বিলিয়ন বাংলাদেশের জন্য সত্যিকার অর্থেই অ্যাপারেন্টলি খুবই ছোট টাকা। বাংলাদেশ গড়ে 7 বিলিয়ন, তখন আওয়ামী লীগের ওই সময়টাতে তো বিরাট অর্থনৈতিক প্রবৃদ্ধি নাকি হচ্ছে, $8 বিলিয়ন $8.5 বিলিয়ন প্রতি মাসে ইম্পোর্ট হচ্ছিল। তো ফলে টোটাল টাকাটাই $4.5 বিলিয়ন বাংলাদেশের 2 সপ্তাহের আমদানি ব্যয় মেটানোর মতো, ওটা কোনো ব্যাপার না, ইত্যাদি ইত্যাদি। আর কিস্তি যদি হিসাব করি $50-60 কোটি, একবার $1 বিলিয়ন পেয়েছে, সত্যিই ওটা কোনো টাকা না। আমাদের ইম্পোর্ট কমিয়ে ফেললেও ওটা $6 বিলিয়ন দাঁড়িয়েছিল একটা পর্যায়ে ইম্পোর্ট কমানোর কারণে, তাতেও 1 সপ্তাহ ওই $1 বিলিয়ন দিয়ে যায় না। সো অ্যাপারেন্টলি খুবই সামান্য টাকা। এবারও $1 বিলিয়ন একটু বেশি, এটা কিছুই না মনে হয়। ফলে এই কথাটা টেকনিক্যালি কেউ বলতেই পারেন যে এই কোনো টাকা দিয়ে কিছু হবে না। আমি জানি না আওয়ামী লীগের মতো একই আলাপ এখন বাংলাদেশ সরকার করতে শুরু করবেন কিনা। একটা কথা অবশ্যই একটু মনে রাখা দরকার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমাদের অর্থনীতিতে কিন্তু আস্থা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আস্থার সংকট হলে অর্থনীতি হঠাৎ করে খারাপ করতে পারে। তিনি আস্থার জন্য বানিয়ে কিছু বলতে পারেন, কিছু এক্সাজারেট করার কথা বলতে পারেন। আমাদের যদি ঋণের প্রয়োজনই না হয়, তাহলে আমরা এত শর্ত মেনে, তখন আওয়ামী লীগকে বলতাম এই ঋণ যদি এতই ছোট হয়, এত অপ্রয়োজনীয় হয়, তো এত শর্ত মেনে, খুব বাজেভাবেও বলতাম, নাকে খত দিয়ে এই ঋণটা চাইছেন কেন? $4.5 বিলিয়ন 3 বছর ধরে পাওয়া যাবে, কেন চাইছেন? বছরে 2 কিস্তি মিলে $1 বিলিয়ন মতো হয়, কি হবে? বছরে $1 বিলিয়ন, বাংলাদেশ $70-80 বিলিয়ন ইম্পোর্ট করে, কি হবে ওতে? আসলে কেন এই ঋণটা চেয়েছিল, তখনই এটা নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম। এখানে 2টো লোন বাংলাদেশকে দেওয়া হয়েছে, একটা ECF লোন আছে, ECF নাম এটার। ECF লোনটার একটা বিরাট গুরুত্ব আছে, আমি IMF এর ওয়েবসাইট থেকে নিয়েই দেখিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের মধ্যে এখন বেশি গণতান্ত্রিক কথা বলা হচ্ছে, বাংলাদেশে নাকি গণতান্ত্রিক চর্চা হচ্ছে, কিন্তু বাংলাদেশে যে এখন গণতান্ত্রিক সকল প্রক্রিয়া সর্বনাশ করে দেয়া হচ্ছে বা হবে, সেটাকে আমরা আদৌ কল্পনা করতে পারছি? শেখ হাসিনা ফেসিস্ট ছিল, গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না, হ্যাঁ মানলাম। 1971 সালের পরে বাংলাদেশে কোন শাসক গণতান্ত্রিক প্রক্রিয়ায় শাসন করেছে, গণতান্ত্রিক ধারণা বিশ্বাস করেছে? আরে ভাই, সেটাই বাদ দেন না, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার জনক, মানে গণতন্ত্রের জনক বলা হয় অ্যারিস্টটলকে,
এরিস্টটলও কিন্তু গণতন্ত্র নিয়ে অনেক ব্যাখ্যা দিয়েছে। তিনিও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া পছন্দ করতো না। আমরা নামে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বললো, বাস্তবতাতে গণতান্ত্রিক প্রক্রিয়া বলতে কিছু নেই, এটাই বাস্তবতা। আর এরিস্টটলের গুরু ছিল প্লেটো। প্লেটো সেম গণতান্ত্রিক অনেক কিছু নিয়ে বিশদগার আলোচনা করেছেন, অনেক যুক্তি, অনেক ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলেছেন। তিনিও কিন্তু গণতান্ত্রিক ব্যাপারগুলোকে অনেকভাবে পছন্দ করতো না। তার কারণ আছে। প্লেটোর গুরু আবার হচ্ছে সক্রেটিস। এই সক্রেটিসকেই কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার মৃত্যুটা হয়েছে। কেন হয়েছে? এই গণতন্ত্রের কথা বলতো, কিন্তু গণতান্ত্রিক দেশে কিন্তু গণতান্ত্রিক ভাবে তার মতাদর্শ প্রকাশ করার কারণে নিজের বিষ নিজেকে, হেমলক বিষকে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এই সক্রেটিস তৎকালীন সময় যে শাসক ছিল তাদের খুব বেশি সমালোচনা করতো, অনেক বেশি সমালোচনা করতো। আর তরুণদের মাঝে খুবই জনপ্রিয় ছিল এই সক্রেটিস। এখন তৎকালীন সময় শাসক সক্রেটিসকে কিভাবে সাজা দেওয়া যায় তার একটি প্ল্যান শুরু করে। প্ল্যানের মাধ্যমে তার বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়া করায় এবং তাকে তখন বলা হয়, তোমার বিপক্ষে যদি বিচার যায়, তোমার বিপক্ষে যদি ভোট বেশি যায়, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যে কাজ সেভাবে কিন্তু ওই সময়ের শাসকরা কাজটা সংগঠিত করে। সেম ভাবে তার বিপক্ষে ভোট যায়, সে নাকি তরুণ সমাজকে ধ্বংস করে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে। আসলে মেইন কারণটা ছিল রাজনৈতিক কারণ। সে গণতান্ত্রিক ভাবে তার মতাদর্শ ওই শাসকের বিরুদ্ধে কথা বলতো, তাই তাকে পরে বলল তুমি হেমলক বিষ পান করো। পরে নিজের বিষ নিজে পান করে তার মৃত্যুদণ্ডটা কার্যকর। এটাই হচ্ছে নাকি গণতন্ত্র। গণতান্ত্রিক দেশে আপনি কথা বলতে যদি না পারেন, আপনি যদি সরকারের সমালোচনা করতে না পারেন, সেই গণতন্ত্র নিয়ে আপনি এত আলোচনা করে কি লাভ? এই সরকারের আমলে কি পারতেছি? এখন কি নব্য স্বৈরাচার আছে আমাদের বাংলাদেশে, যারাই নিজেদের মত প্রকাশ করতেছে, যারাই মত প্রকাশের জন্য রাজপথে নামতেছে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে আইনাগরের মতো জায়গায় নিয়ে গিয়ে টর্চার করা হচ্ছে। অনেককেই করা হচ্ছে, অনেক ইনফ্লুয়েন্সারদেরকেও করা হচ্ছে। আমাকে অনেকবার থ্রেট দেওয়া হয়েছে, গালি দেওয়া হয়েছে, আমাকে মিথ্যা মার্ডার মামলায় জেলে ঢুকানো হয়েছে, জেল খাটানো হয়েছে। এখন অনেকে গালি দিচ্ছে। কেন ভাই? গণতান্ত্রিক দেশে এটা কেন হবে? সেজন্যই তো এরিস্টটল গণতন্ত্রকে মুখ্যের শাসন ব্যবস্থা বলেছেন। এই কারণেই তো গণতন্ত্র নামে বলা হয়, কিন্তু শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে মুখ্যের। তা না হলে গণতান্ত্রিক দেশে সকল মানুষের গণতন্ত্র চর্চা হওয়া দরকার এবং সকল কিছু সমালোচনা সে করতে পারবে। এটাই তো গণতন্ত্র। বহির্বিশ্বে এই গণতন্ত্রকে এত প্রমোট করার মেইন কারণটা কি? এটা তাদের স্বার্থের জন্য। কারণ তারা গণতন্ত্রের কথা বলে যে সরকার পাওয়ারে থাকে তাকে দাবিয়ে রাখতে চায়। সে যখন কথা শুনে না, তার স্বার্থ হাসিল হয় না, তখন বিরোধী আর একটা শক্তিকে সে দাঁড় করিয়ে ওই সরকারের পতন ঘটানোর জন্য এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা তারা সৃষ্টি করে। এটা সম্পূর্ণরূপে ওয়েস্টার্ন একটা প্ল্যান। ইসলামে গণতান্ত্রিক বলতে কিছু নাই, আছে কিছু নাই। তো এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। এগুলো ইহুদিদের একটা টেকনিক। কারণ যে গণতন্ত্রের জনক সেই তো বলে গিয়েছে সব কথা। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।